ধনী হওয়ার আসল গোপন কৌশলটা কি? আজকের এই এক্সপ্লেইনারে আমরা ঠিক এই বিষয়টি নিয়ে দারুণ কিছু স্ট্র্যাটেজি বা কৌশলগত পদ্ধতি নিয়ে কথা বলবো। এই ধারণাগুলো সম্পদ সৃষ্টির চিরাচরিত ধ্যানধারণাকে কিন্তু পুরোপুরি পাল্টে দেয়। কারণ প্রথাগতভাবে আমরা অনেকেই ভাবি হাড় ভাঙো খাটনি ছাড়া বোধহয় বড়লোক হওয়া সম্ভব না, কিন্তু আজ আমরা দেখব কিভাবে স্মার্ট স্ট্র্যাটেজি এই পুরনো ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে বসছে। আমাদের একটু ভেবে দেখা দরকার, সম্পদ গড়তে কি সত্যি একদম হাড় ভাঙা শারীরিক পরিশ্রম করতে হয়? ছোটবেলা থেকেই তো শেখানো হয় জীবনে সফল হতে হলে দিনরাত এক করে অমানুষিক খাটতে হবে। কিন্তু এই একটা সাধারণ প্রশ্নই আমাদের পুরো চিন্তাধারায় একটা বিশাল ধাক্কা দেয়। পরিশ্রম তো অবশ্যই দরকার, কিন্তু আসল গেম চেঞ্জার হলো কোথায় এবং কিভাবে সেই শ্রমটা দেওয়া হচ্ছে। শুধু চোখ বন্ধ করে গাধার খাটুনি খাটার চেয়ে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে এগোনোই কিন্তু ওয়েলথ বা সম্পদ তৈরির প্রথম ধাপ। পার্থক্যটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে রয়েছে শুধু কায়িক শ্রমের বিনিময়ে একবার পারিশ্রমিক নেওয়া, মানে যেদিন কাজ বন্ধ সেদিন আয়ও জিরো। অন্যদিকে রয়েছে দারুণ সব কৌশল খাটিয়ে মানুষের কোনো বড় সমস্যার সমাধান করা, আর তার চারপাশে একটা সিস্টেম দাঁড় করানো। এই সিস্টেমটাই আসল ম্যাজিক, কারণ এটা পরবর্তীতে সারা জীবন ধরে প্যাসিভ ইনকাম তৈরি করতে থাকে। সহজ কথায় এমন একটা ব্যবস্থা যেখানে রাতে ঘুমানোর সময়ও স্বয়ংক্রিয়ভাবে টাকা আয় হতে থাকবে। বিখ্যাত সেলফ মেড মিলিয়নিয়ার নোভাল রবিকান্তের সেই দারুণ কথাটা হয়তো অনেকেই শুনেছেন। তিনি বলেছিলেন, তার সব টাকা পয়সা কেড়ে নিয়ে যদি কোনো অচেনা শহরের রাস্তায় তাকে শূন্য হাতে ছেড়ে দেওয়া হয়, তবুও মাত্র 5 থেকে 10 বছরের মধ্যে তিনি ঠিকই আবার ধনী হয়ে উঠবেন। কারণটা কি জানেন? কারণ সম্পদ সৃষ্টির ম্যাপটা তার খুব ভালো করে জানা। এর মানে হলো ওয়েলথ ক্রিয়েশন কোনো ম্যাজিক বা কপাল ঘোরার বিষয় নয়। এটা আক্ষরিক অর্থেই একটা শিক্ষণীয় দক্ষতা যা যে কেউই আয়ত্ত করতে পারে। চলুন এবার প্রথম মূল ভাগে ঢুকা যাক, আর তা হল 3 জাপানিজ সাকসেস হ্যাবিটস বা সাফল্যের 3টি জাপানি অভ্যাস। সাফল্যের এই পুরো মাইন্ডসেট বা মানসিকতা দাঁড়িয়ে আছে মূলত 3টি দারুণ অভ্যাসের ওপর। প্রথমটা হলো ডকুমেন্টেশন, মানে মাথায় হঠাৎ আসা দারুণ আইডিয়াগুলো লিখে ফেলা। এতে সেগুলো অবচেতন মনে একদম গেঁথে যায়। দ্বিতীয়ত, নিজের প্যাশনকে ফলো করা, এমন কিছু করা যা করতে গিয়ে কোনো ক্লান্তি আসে না। আর তৃতীয় অভ্যাসটা হলো উপার্জিত অর্থকে একেবারে কঠোর শৃঙ্খলার সাথে ম্যানেজ করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এই বেসিক নিয়মগুলোই কিন্তু লং টার্ম সাকসেসের সবচেয়ে শক্ত ভিত্তি। এখন স্মার্ট মানি ম্যানেজমেন্ট বলতে আসলে কি বোঝায়? এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং পরীক্ষিত একটা রুল হল 50-30-20 বা 50-30-20 নিয়ম। আয়ের ঠিক অর্ধেক, মানে 50% যাবে একদম জরুরি বা প্রয়োজনীয় খরচে, 30% থাকবে নিজের শখ বা ইচ্ছা পূরণের জন্য, আর বাকি 20% জমানো হবে ভবিষ্যতের জন্য। এই শৃঙ্খলাটা যদি ধরে রাখা যায়, তাহলে ভবিষ্যতের বিনিয়োগের জন্য একটা শক্ত মূলধন তৈরি হওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক এই অভ্যাসটাই কিন্তু একটা সাধারণ জীবনকে ধাপে ধাপে আর্থিকভাবে স্বাধীন করে তোলে। আমাদের দ্বিতীয় ভাগটি হল দ্য স্যালারি ট্র্যাপ, অর্থাৎ বেতনের ফাঁদ। প্রথাগত 9টা-5টা চাকরি আর ব্যবসার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা সাইকোলজিক্যাল আর অর্থনৈতিক তফাৎ আছে। মাসের পুরো 31 দিন অপেক্ষা করে একটা ফিক্সড স্যালারির বিনিময়ে অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করার মধ্যে হয়তো একটা সেফটি বা নিশ্চয়তা থাকে, কিন্তু সেখানে সত্যিকারের স্বাধীনতা কি আদৌ থাকে? অন্যদিকে ব্যবসা বা উদ্যোগের রাস্তায় শুরুতে হয়তো অনিশ্চয়তা থাকে, কিন্তু এটাই পরবর্তীতে অসীম আয় আর একেবারে নিজের শর্তে বাঁচার স্বাধীনতা এনে দেয়। আর এটাই তো সম্পদ বাড়ানোর আসল চাবিকাঠি। চলুন রিয়েলিটিটা একটু মিলিয়ে দেখি। ধরুন মাসে 40 থেকে 50,000 টাকার বেশ ভালো একটা সম্মানজনক চাকরি আছে, কিন্তু মাস শেষে হাতে আসলে কত থাকে? প্রতিদিনের যাতায়াত, বাসা ভাড়া, ফোন বা কারেন্ট বিল, আর হঠাৎ করে আসার ডাক্তার ওষুধের খরচ, এই সব কিছু মেটাতেই আয়ের বেশিরভাগ অংশ চোখের পলকে গায়েব হয়ে যায়। উপার্জনের কৌশলে যদি এখন থেকেই বদল আনা না হয়, তাহলে এই ইঁদুর দৌড় বা র্যাট রেস থেকে বেরিয়ে সত্যিকারের ওয়েলদি হওয়াটা এক প্রকার অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার চলে যাচ্ছি আমাদের তৃতীয় ভাগে, স্মার্ট বিজনেস অ্যান্ড ইনভেস্টিং বা বুদ্ধিদীপ্ত ব্যবসা ও বিনিয়োগ। এই বেতনের ফাঁদ থেকে বেরোনোর সবচেয়ে দারুণ একটা উপায় হলো ছোট্ট করে হলেও কোনো ব্যবসা শুরু করা। অনেকেই ভাবেন বিশাল পুঁজি ছাড়া বোধহয় ব্যবসা হয় না, কিন্তু সত্যি বলতে মাত্র 5 থেকে 50,000 টাকা পুঁজি নিয়েও চমৎকার সব উদ্যোগ শুরু করা যায়। তবে হ্যাঁ, এর জন্য বিক্রি করার স্কিল বা সেলিং টেকনিকটা শিখতে হবে। আর ব্যবসার স্বাভাবিক যে উত্থান পতন, লাভ লোকসান, সেটাকে হাসি মুখে মেনে নেওয়ার মাইন্ডসেট থাকতে হবে। কে বলতে পারে আজকের ছোট্ট এই উদ্যোগটাই হয়তো কাল বিশাল এক সাম্রাজ্যে পরিণত হবে। আচ্ছা, ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের কথা মাথায় আসলেই তো সাধারণ জমি বা ফ্ল্যাট কেনার ছবি ভেসে ওঠে,
তাই না? কিন্তু ফিজিক্যাল রিয়েল এস্টেটের জন্য তো রীতিমতো টাকার পাহাড় লাগে। কলকাতা বা ঢাকার মতো জায়গায় একটা চলনসই ফ্ল্যাট কিনতেও এখন 40 লাখ থেকে 1 কোটি টাকা অনায়াসে লেগে যায়। এত বড় অঙ্ক একসাথে জোগাড় করা তো সবার জন্য সম্ভব নয়। আর ঠিক এই জায়গাতেই ডিজিটাল অপশনগুলো একদম গেম চেঞ্জারের মতো কাজ করে। আর এখানেই সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা আসে। কোটি কোটি টাকা নয়, অ্যাসেট ডাইভার্সিফিকেশন বা সম্পদ বহুমুখীকরণ করে এখন মাত্র 300 টাকার মতো সামান্য পুঁজি নিয়েও রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনছেন। এর মাধ্যমে বড় বড় শপিং মল বা লাক্সারি 5 স্টার হোটেলের মতো দামি প্রপার্টিরও একটা অংশের মালিক হওয়া এখন সাধারণ মানুষের একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। এই জাদুকরী কনসেপ্টের নাম হলো রিটস, যার পুরো অর্থ হলো রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এটা মূলত করে কি, বড় বড় প্রপার্টিকে ছোট ছোট শেয়ারে ভাগ করে একদম সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। এর ফলে ইন্টারনেট স্টকের মতোই খুব সহজে এটা কেনাবেচা করা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ওই প্রপার্টির ভাড়ার একটা অংশ সরাসরি ডিভিডেন্ড হিসাবে পকেটে আসে, আর দীর্ঘমেয়াদে সম্পত্তির ভ্যালু বাড়লে সেই সুবিধাও পাওয়া যায়। ঠিক একইভাবে লকারে ফেলে রাখার জন্য গয়না বা ফিজিক্যাল সোনা কেনার বদলে স্মার্ট ইনভেস্টররা কিন্তু এখন ডিজিটাল গোল্ড বা গোল্ড ইটিএফের দিকেই বেশি ঝুঁকছেন। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। এসবিআই গোল্ড ইটিএফের দাম 2021 সালের একেবারে শুরুতে ছিল মাত্র 42 টাকার মতো, আর আজকে সেটা প্রায় 90% বেড়ে 74 টাকার কাছাকাছি পৌঁছে গেছে। ভাবা যায়? এতে সোনা চুরির কোনো ভয় নেই, লকারের ভাড়া গণার টেনশন নেই, কোনো মেকিং চার্জও নেই, অথচ সোনার দাম বাড়লে তার পুরো লাভটাই ঘরে আসছে। এবার আমরা চলে এসেছি আমাদের চতুর্থ এবং একদম শেষ ভাগে, দ্য কন্টেন্ট ক্রিয়েশন ইকোনমি বা কন্টেন্ট তৈরির অর্থনীতি। প্রথাগত ব্যবসা আর ডিজিটাল বিনিয়োগ তো গেল, এর বাইরে বর্তমানে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা ফিল্ড তৈরি করেছে যা ভৌগোলিক এবং আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য এক কথায় অতুলনীয়। ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের একটা শক্ত পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা মানে আক্ষরিক অর্থেই একটা ডিজিটাল প্রপার্টি গড়ে তোলা। এর সবচেয়ে বড় ম্যাজিকটা হলো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে সম্পূর্ণ নিজের স্বাধীনতায় কাজ করা যায়। আর হ্যাঁ, বর্তমান পেশা বা চাকরিটা না ছেড়েই কিন্তু এটা শুরু করা সম্ভব। বর্তমান সময়ের রিয়েল লাইফ এক্সাম্পলগুলো দেখলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয়। এই এক্সপ্লেনারের সোর্স মেটেরিয়ালই যেমনটা বলা হয়েছে, একেবারে সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটররা যেমন সৌরভ যোশীর মতো ভ্লগাররা আজ নিজেদের আয়ে 3 কোটি টাকার সুপারকার কিনছেন। একটু ভাবুন তো, একজন সাধারণ ট্রাক ড্রাইভারও তার প্রতিদিনের রাস্তার ভ্লগ বানিয়ে আজ মিলিয়নেয়ার। শুধুমাত্র একটা নির্দিষ্ট স্যালারির ওপর ভরসা করে থাকলে এই ধরনের স্বপ্নগুলো পূরণ করার কথা হয়তো কল্পনাতেও আনা যেত না। তবে একটা কথা পরিষ্কার করে বলা ভালো, এই রাস্তাটা কিন্তু আলাদিনের চেরাগ নয় যে ঘষলেই রাতারাতি ম্যাজিক হয়ে যাবে। এর জন্য দরকার প্রচণ্ড ধৈর্য আর কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। নিজের বর্তমান কাজ বা পড়াশোনা ঠিক রেখেই প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় যদি কন্টেন্ট তৈরির পেছনে দেওয়া যায়, সেটাই যথেষ্ট। এভাবে টানা 6 থেকে 12 মাস ফোকাস ধরে রাখলে একটা দারুণ ডিজিটাল প্রেজেন্স তৈরি হতে বাধ্য, যা পরবর্তীতে মনিটাইজ হয়ে দীর্ঘমেয়াদী আর প্যাসিভ আয়ের একটা সলিড উৎস হয়ে দাঁড়ায়। আজকের এই পুরো এক্সপ্লেনারটি শেষ করার আগে খুব গভীর একটা প্রশ্ন দিয়ে আমরা আলোচনাটা টানতে চাই। প্রতিদিনের এই যে এত কঠোর পরিশ্রম, জীবনের এতগুলো মূল্যবান সময়, এগুলো আসলে কার স্বপ্ন পূরণের জন্য খরচ হচ্ছে? নিজের আর্থিক আর মানসিক স্বাধীনতার জন্য, নাকি আজীবন শুধু অন্য কারো তৈরি করার স্বপ্নকে সত্যি করার জন্য? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার সেরা সময়টা হলো